আজ আমি আপনাদেরকে একটা 14 বছরের মেয়ের গল্প শোনাবো। এই মেয়েটির নাম হলো লক্ষ্মী। তাকে চিন্নি নামের একটি ছেলে কয়েকটি মেয়ের সাথে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে ওই মেয়েগুলোকে একটি জায়গায় নামানো হয়। সেই সময় চিন্নার দাদা রেড্ডি সেখানে চলে আসে। রেড্ডি সেখানে সকল মেয়েদের দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে। সে চিন্নাকে বলে সে লক্ষ্মীকে কেন এদের সাথে নিয়ে এসেছে। আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়স ছিল সব থেকে কম। এরপর রেড্ডি তাকে তার গাড়িতে উঠে বসতে বলে, আর তাকে জানানো হয় বাকি মেয়েগুলোকে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একথা শুনে লক্ষ্মী তাড়াতাড়ি গাড়ির মধ্যে উঠে বসে। এরপর সে লক্ষ্মীকে রেড্ডিদের বাড়িতে নিয়ে আসে এবং আম্মাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে। এরপর থেকে লক্ষ্মী সেখানেই বড় হতে শুরু করে এবং সে সেখানে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং সেখানে তার ভালোও লাগা শুরু হয়েছিল। এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় সে এখানেই থাকতে চায়। লক্ষ্মী আম্মার সাথে সমস্ত বাইরের যত রকম কাজ আছে সমস্ত কিছু শেষ করে দেয়, আর আম্মাও লক্ষ্মীর অনেক খেয়াল রাখে। পর একদিন ডাক্তার এসে লক্ষ্মীকে একটা কিসের যেন ইঞ্জেকশন দেয়। লক্ষ্মী ডক্টরকে জিজ্ঞাসা করে এটা কিসের ইঞ্জেকশন। তখন ডক্টর বলেন তুমি অনেক দুর্বল, সেই জন্য এটা একটা এনার্জির ইঞ্জেকশন। একদিন আম্মা লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল। হঠাৎ করে রেড্ডি এসে লক্ষ্মীকে টেনে হিঁচড়ে একটি রুমে নিয়ে যায় এবং লক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে এবং অনেক অনুরোধ করে। তাকে জোর করে রেপ করে দেয়। এই কারণে লক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে। এরপর রেড্ডি ঘর থেকে বেরিয়ে যায়। আম্মা আগে থেকেই তার জন্য গরম জল করে রেখেছিল। এটা দেখে লক্ষ্মী বুঝে যায় যে আম্মা আগে থেকেই জানতো। লক্ষ্মী রেড্ডিকে আজ পর্যন্ত ভগবানই মনে করেছিল, কিন্তু সেই ভগবান তুল্য রেড্ডি আজ তার সর্বনাশ করলো। এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গিয়েছিল তখন চিন্না রেড্ডিকে নিতে আসে। এদিকে বিদায়ের সময় আম্মা লক্ষ্মীকে বলে আমাকে ক্ষমা করে দিস মা। একথা শুনে লক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না। এরপর চিন্না তাকে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে যায়, যেটা মূলত রেড্ডি পরিচালনা করত। আসলে এই গার্লস হোস্টেল নামেই ছিল, ভিতরে এটা ছিল একটা পতিতালয়। চিন্না লক্ষ্মীকে এখানে নিয়ে আসে। জ্যোতি নামের একটি মেয়েকে লক্ষ্মীকে রেডি করতে বলে। এরপর জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায়। সেখানে স্বর্ণা নামের একটি মেয়ে ঘুমিয়েছিল এবং সে লক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে পড়তে বলে, কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে। এরপর লক্ষ্মীর যখন ঘুম ভেঙে যায় তখন দেখে স্বর্ণা রেডি হচ্ছে। এদিকে জ্যোতিও সেখানে চলে আসে আর লক্ষ্মীকেও বলে রেডি হতে, কিন্তু লক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি। তখন জ্যোতি রেগে মেগে লক্ষ্মীকে একটা থাপড় মারে এবং বলে এটা তোমার বাবার হোটেল না যে তুমি এখানে যা বলবে তাই হবে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। এরপর লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায়, কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছে। এ কথা জিজ্ঞাসা করলে জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে। এরপর লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না। আগের বারে তার গোপন অঙ্গে অনেক ব্যথা হয়েছিল, সেই ব্যথা এখনো কমেনি। তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কৌটো দিয়ে বলে এটা ব্যবহার করলে কষ্ট অনেক কম হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে। লক্ষ্মী লোকটিকে দেখে ভয় সেখান থেকে পালিয়ে যেতে চায়। জ্যোতি লক্ষ্মীকে বোঝায় তুমি যতই ভয় পাবে লোকটি ততই মজা পাবে। তুমি কি চাও লোকটি তোমাকে নিয়ে অনেক মজা পাক? লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও। এবার সে স্নান করতে গেলে দেখে তার আশেপাশে কেউ নেই, তাই সে এই সুযোগটাকেই কাজে লাগায়। তারপর সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে চিন্নার হাতে তুলে দেয়। চিন্না তাকে নিয়ে আবারও পতিতালয়ে ফিরে আসে। চিন্না বলে লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ আছে তাদের কাছে পাঠাও। এরপর যদি লক্ষ্মীকে নিয়ে তার ঘরে যায় এবং স্বর্ণাকে বলে সে যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে বলে কেউ যদি এখান থেকে পালাতে চায় স্বর্ণা তার সাথে এরকমই ব্যবহার করে। স্বর্ণা তাকে বলে তুমি এবার পালাবে না তো? লক্ষ্মী বলে না আমি আর পালাবো না। এরপর স্বর্ণা আর লক্ষ্মী রেডি হলে স্বর্ণা তাকে ড্রিঙ্কস দেয়। তাই খেয়ে দুজনে বাহিরে আসলে স্বর্ণা তাকে শেখায় কিভাবে কাস্টমারদের আনতে হয়। এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে এবং সে দেখতে অনেক বয়স্ক ছিল এবং সে চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে। এরপর তারা চলে গেলে লক্ষ্মী অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দেখা যায় ওই পতিতালয়ে একজন মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটি হয়তো এত কষ্ট আর টর্চার
সহ্য করতে পারেনি। এটা দেখে লক্ষ্মী আরো ভয় পেয়ে যায়। এভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে। একদিন দেখা যায় জ্যোতি তার মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। তার মেয়ের নাম ছিল আশা। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। আর মা তার পড়াশোনার খরচ চালানোর জন্যই পতিতালয়ে কাজ করে, কিন্তু এটা তার মেয়ে জানতো না। একদিন সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আসে এবং তাদের জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। লক্ষ্মীকে সে প্রথম থেকে একটি চকলেট উপহার দেয় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়। এখন লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানে থাকতে শুরু করে। এবার এই জায়গাটাকে সে নিজের বাসস্থান মনে করে নেয় এবং এভাবেই হাসি খুশিতে তাদের দিন চলতে থাকে। একদিন চিন্না পতিতালয়ে আসে এবং লক্ষ্মী স্বর্ণা তার সাথে একটি মেয়েকে নিয়ে একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাদের কাজ ছিল মূলত একটি বৃদ্ধ লোককে খুশি করতে হবে। এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে কথা বলতে থাকে। এরপর লক্ষ্মী সেখানে ওয়াশরুমের বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও না দেখতে পেয়ে স্বর্ণাকে জিজ্ঞেস করে এবং স্বর্ণা বলে লক্ষ্মী একটু আগে ওয়াশরুমে গেছে, কিন্তু চিন্না বুঝে যায় সে পালিয়েছে। সে ব্যাগ থেকে একটি অস্ত্র নিয়ে লক্ষ্মীর পিছন পিছন দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে লক্ষ্মীকে ধরে ফেলে এবং সে অস্ত্রে থাকা পেরেকগুলো লক্ষ্মীর পায়ে ঢুকিয়ে দেয় এবং তারা আবারও পতিতালয়ে ফিরে আসে এবং লক্ষ্মীর ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায়। জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে, কিন্তু চিন্না ডক্টর ডাকতে একদমই রাজি নয়। এরকম খারাপ অবস্থাতেও চিন্না তাকে ব্যবসা করতে বলে। এরপর চিন্না সেখান থেকে চলে যায়। এরপর লক্ষ্মীর কাছে কাস্টমার আসতে থাকলে জ্যোতি অনেক বুঝিয়ে বাজিয়ে অন্য মেয়েদের কাছে নিয়ে যায়, কিন্তু একজন লোক এসে বলে আমার একদম অল্প বয়সের একটি মেয়েকে চাই। জ্যোতি একটি মেয়েকে দেখায়, কিন্তু লোকটি বলে আমার আরো অল্প বয়সের মেয়ে চাই। এরপর চিন্না সেখানে আবারও চলে আসে এবং সেই লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায়। পরের দিন রেড্ডির জন্মদিন ছিল। সে পতিতালয়ে এসে এটা সবার সাথে পালন করে আর সে সকল মেয়েদের ঘাড়ে কিছু না কিছু উপহার দেয়। এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করলে যদি তাকে তার রুমে নিয়ে এসে ক্ষতস্থানগুলোকে দেখায় এবং এটি দেখে রেড্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে। এবং সেই মুহূর্তে উমা এবং কালকে রাতে আসা সেই কাস্টমারটি সঙ্গে একটা পুলিশ নিয়ে আসে। পুলিশ সেখানে বলে এখানে আপনারা মেয়েদের আশ্রয় দেওয়ার নাম করে নোংরা কাজ করান, আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে। রেড্ডি বলে এসব সবকিছুই মিথ্যে, আপনি এখানে কোথাও কোনো কিছুই পাবেন না। সেই মুহূর্তে কালকে কাস্টমার সেজে আসা লোকটা জানায় যে কালকে রাতে সে এসে এখানে একটা ক্যামেরা রেখে গিয়েছিল এবং চিন্না তখন বলে এ তো কালকে রাতে আসা সেই লোক। সেই গার্লস হোস্টেলে দেখা যতজন লোক ছিল সবাইকে ধরে নিয়ে এসে থানায় আসা হয়। এরপর সে লক্ষ্মীর রুমে রাখা ক্যামেরাটা নিয়ে যায় এবং তার সাথে জ্যোতিকেও ধন্যবাদ জানায়, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানতো। এরপর সে লক্ষ্মীর কাছে আসে এবং তাকে উঠে বসায়। লক্ষ্মী মনে করে আবারও হয়তো কোনো কাস্টমার এসেছে, তাই সে জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে বলে এখন থেকে এই সব আর আমাদের করতে হবে না। এরপর জ্যোতি লক্ষ্মী আর সমস্ত মেয়েদের নিয়ে ওই লোকটার বাড়িতে আসে, কারণ সে একটা এনজিও চালাতো। এখানে স্বর্ণা এবং জ্যোতি লক্ষ্মী সেবা করে লক্ষ্মীকে সুস্থ করে তোলে। এরপর লক্ষ্মী একদিন মোহনকে দেখে ভয় পায় এবং বলে ওই লোকটি একদিন আমার রুমে এসেছিল। জ্যোতি তখন বলে ওনার জন্যই আজ আমরা ওখান থেকে বেঁচেছি আর উনি তো আমাদের আশ্রয় দিয়েছেন। রেড্ডি জেল থেকে ছাড়া পায়, তারা আবারও একটা নতুন পতিতালয় খুলেছে। জ্যোতি লক্ষ্মীর কাছে আছে বিদায় নিতে আর বলে তাকে আবারও সেখানে যেতেই হবে, কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকেই জোগাড় করতে হবে। তুমি ভালো থেকো লক্ষ্মী, মোহনবাবু তোমার খুবই ভালো খেয়াল রাখবে। এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে চেন্না তাকে রাখতে চায় না। জ্যোতি বলে পতিতালয়টা চালু করতে গেলে আমাদের একে অপরের প্রয়োজন লাগবে। তখন চিন্না রেগে জ্যোতিকে মারতে আসে। চিন্না বলে এখানে তোর মেয়েকে নিয়ে আয়। তখন জ্যোতি বলে তুই আমাকে মারলে মারতে পারিস, কিন্তু আমার মেয়ের সম্বন্ধে কোনো কথা বলবি না। মোহনের ওখান থেকে কিছু মেয়ে আবার পতিতালয়ে ফিরে আসে, শুধুমাত্র স্বর্ণা এবং লক্ষ্মী সেখানে থেকে যায়। এদিকে স্বর্ণাও একদিন সেখানে যেতে চায়। এর কারণ লক্ষ্মী জানতে চাইলে স্বর্ণা বলে আমি ওটা ছাড়া তো আর কোনো কাজ পারি না, আর ঝুড়ি বিক্রি করে আমি গরিবের মতো থাকতে পারবো না। তার থেকে ভালো আমার ওখানে চলে যাওয়া, কারণ ওখানে গেলে অন্তত আমাকে ভিখারির মতো থাকতে হবে না, কারণ আমার কাছে এখনো 10 বছর সময় আছে। তারপরে আর কোনো কাস্টমার আমার কাছে আসবে না, তারপর না হয় আমি এখানে এসে ঝুড়ি বানাবো। এরপর স্বর্ণা সেখানে চলে যায়। মোহন লক্ষ্মীর কাছে এসে বলে একে একে তো সবাই সেখানে চলে গেল। লক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ, আমি ওদের সবাইকে শাস্তি দিতে চাই। মোহন তখন বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে। লক্ষ্মী বলে দরকার হলে আমি তাই করব,
দরকার হলে আমি সেখানেই যাবো এবং তাদের শাস্তি দিয়েই ছাড়বো। তখন মোহন, উমা এবং তার একটা বন্ধু লক্ষ্মীকে নিয়ে অবিনাশ নামে একজন উকিলের কাছে নিয়ে যায়। তখন অবিনাশ জিজ্ঞাসা করে রেডি এর আগে কবার বেঁচে গিয়েছিল। মোহন তাকে বলে 4 বার। তখন অবিনাশ বলে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, কারণ আমরা এই কেস লড়ে জিততে পারবো না, কারণ আমি কোনো বাচ্চা মেয়ের উপর ভরসা করে এই কেস নিতে পারি না। আমি অনেক কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলেও এই মেয়েটি শেষ পর্যন্ত কেস থেকে সরে যাবে। তখন লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান স্যার, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। এই কথা শুনে কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায়। প্রথম যেদিন লক্ষ্মী কোর্টে আসে তখন চীনা তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে। লক্ষ্মীকে কোর্টে তোলা হলে অবিনাশ তার বিষয়ে সমস্ত কিছু জানতে চায় এবং ধর্মবিলাসের সম্বন্ধে সমস্ত কিছু জানতে চায়। লক্ষ্মী সেখানে বলে ধর্মবিলাস আসলে একটা পতিতালয়, সেখানে মেয়েদের আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে খারাপ কাজ করানো হয়। তখন রেড্ডির উকিল লক্ষ্মীকে প্রশ্ন করে তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল। লক্ষ্মী তাকে বলে তাকে ওখানে নিয়ে গিয়ে তাকে দিয়ে বিভিন্ন লোকের সাথে নোংরা কাজ করতে বাধ্য করা হতো। তুমি এই বয়সে এইসবের কি বোঝো? তখন সে বলে তুমি রেড্ডির বাসায় কি করেছিলে? সে বলে সে 3 সপ্তাহ রেড্ডির বাসায় ছিল এবং সে প্রথম লক্ষ্মীর ভালোই খেয়াল রেখেছিল এবং একদিন কোত্থেকে এসে সে জোর করে তাকে রেপ করে। তখন উকিল বলে যে তোমার এত খেয়াল রেখেছিল সে কিভাবে এত বড় কাজটা করতে পারে। উকিল তখন বলে তুমি রেপ সম্বন্ধে কি বোঝো, এটা কাকে বলে তুমি জানো? তখন লক্ষ্মী বলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার সাথে এই জঘন্য কাজটি বারবার করা হয়েছে। তখন রেড্ডির উকিল বলে ধর্মবিলাস একটি আশ্রয় স্থান, যেখানে পালিয়ে যাওয়া মেয়েদের আশ্রয় দেওয়া হয় এবং সেখানে তাদের ভালোভাবে রাখা হয়। এটি একটি চ্যারিটি করে চালানো হয়। সুতরাং রেড্ডির মতো একজন ভালো মানুষকে অযথায় তার নাম বদনাম করা হচ্ছে। এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না। এদিকে কোর্টের শেষে রেড্ডি সাংবাদিকদের বলে আমার নামে কোর্টে মিথ্যে মামলা করা হয়েছে এবং আমাকে ফাঁসানো হচ্ছে। এদিকে চিন্না মোহনকে ভয় দেখাতে থাকে, তো মোহন তাকে বলে তুই এবার ফেঁসে গেছিস। দিন আদালতের আবারও কার্যক্রম শুরু হয়। সেখানে একটি ভিডিও প্লে করা হয় এবং মোহন বলে পেনের মধ্যে একটা ক্যামেরা ছিল যার মধ্যে আমি এটুকুই রেকর্ড করতে পেরেছিলাম। ভিডিওতে শুধুমাত্র চিন্নাকে দেখানো হচ্ছিল, সে এক হাতে টাকা নিচ্ছিল। মেয়েদের কাছে কাজে পাঠানোর আগে হয়তো তার ভিডিও এটা। অবিনাশ মোহনকে বলে দিনকে দিন আমাদের কেসটা দুর্বল হয়ে যাচ্ছে, এখানে সেই ভিডিওটা দেখাতে হবে, যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সময় লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি, এই ভিডিও সেই ভিডিও নয়, এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিও যেখানে তোমার সাথে ওখানে কি কি হয়েছে সেইটার ভিডিও। এই কথা শুনে লক্ষ্মী একটু অবাক হয়ে যায়, তারপরেও সে সেটি কোর্টে চালান করার জন্য পারমিশন দিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শুরু হলে সে ভিডিওটি কোর্টে দেখানো হয়। এখানে দেখা হয় লক্ষ্মীর অসুস্থতার সময় তার রুমে 7 জন কাস্টমারকে পাঠানো হয়েছিল। মহামান্য বিচারক, আপনি যে ভিডিওটি দেখেছেন এটি হলো একটি পরিকল্পনা রেপ। এবং সেখানে লক্ষ্মী খুবই অসুস্থ ছিল। এরপর কোর্টের বিরতির সময় অবিনাশ লক্ষ্মীকে বোঝাতে থাকে, সে বলে এটা তোমার কাছে শেষ সুযোগ, তোমার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু তুমি বলে দেবে, শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছু। এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবারও শুরু হয় এবং লক্ষ্মী সেখানে বলে আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে 30,000 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয় এবং সেই মহিলা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তিনি লক্ষ্মীকে চিন্নার কাছে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। লক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে। লক্ষ্মীর সমস্ত কথা শুনে কর্পোরেট সেই মহিলাকে পরবর্তীতে উপস্থিত থাকতে বলেন। এরপর রেড্ডি সকল কথা মহিলাকে জানায়। রাধা বলে আমি বলেছিলাম না এইসবে যেন আমার নাম কখনোই না আসে, আর ওই মেয়ে যত টাকা চায় তাকে তা দিয়ে দাও। এবং এবার দেখা যায় রেড্ডি সেই আশ্রমে আসে এবং লক্ষ্মীর হাত ধরে সে ক্ষমা চায় এবং আরো কান্নাকাটি করে তার থেকে সমস্ত কিছু লুকাতে বলে, কিন্তু লক্ষ্মী তার অভিনয় বুঝে ফেলে, তাই সে হাত ধুয়ে সেখান থেকে চলে যায়। রেড্ডি ফোন করে রাধাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। রাধা বলে দেখুন আপনি কিছু করতে পারেন কিনা। অন্যদিকে উমা লক্ষ্মীর 2 ছোট বোনকে সেখানে নিয়ে আসে। এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয় এবং তাদের ঘরে জড়িয়ে ধরে। ওই দিন রাতে আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে এবং বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তখন লক্ষ্মী বলে আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তখন আম্মা বলে আমি যদি তোমাকে এই কেসে সাহায্য করতে পারি। যে ডাক্তারটা তাকে ইঞ্জেকশন দিতে এসেছিল আম্মা তাকে তার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। পরের শুনানিতে অবিনাশ সেই ডাক্তারকে সেখানে ডাকে। এরপর ডাক্তারকে কাঠগড়ায় তোলা হয়। অবিনাশ জিজ্ঞাসা করে ডাক্তারকে আপনি লক্ষ্মীকে কোন ধরনের ইঞ্জেকশন দিয়েছিলেন? সে বলে আমি তাকে ইস্ট্রোজেন ইঞ্জেকশন দিয়েছিলাম।
আর এই ইনজেকশন মূলত মেয়েদের ঘাড়ে মহিলাদের রূপান্তরিত করতে খুব দ্রুত সাহায্য করে। অবিনাশ তখনই জিজ্ঞাসা করে, আপনি এটা কার কথাই করেছিলেন? এই কাজ করতে আপনাকে কে বলেছিল? সে জানায়, আমি রেড্ডির কথায় এইসব করেছি। অবিনাশ জিজ্ঞাসা করে, আপনি রেড্ডির কোন কোন চিকিৎসা করিয়েছিলেন? আমি রেড্ডির এইডস রোগের চিকিৎসা করিয়েছিলাম। এইডস রোগের সাথে রেড্ডির কি সম্পর্ক? মূলত এই রোগের ধারণা করা হয় কুমারী মেয়েদের সাথে সেক্স করলে এই রোগ মূলত খুব দ্রুত ছড়াতে পারে। এই কথা শুনে জর্জ বলে, এই কেসের পরবর্তী সিদ্ধান্ত আগামী দিনের শুনানিতে শোনাবো। এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে, কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল। এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয় যে তার মা কি কাজ করে বেড়ায়। সেসব কথা শুনে আশা তার মায়ের ওপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর চিন্না জ্যোতিকে শাস্তি দেওয়ার জন্য একটি খাটের সাথে বেঁধে ফেলে এবং তার গোপন অঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিতে থাকে। রাধা এসে লক্ষ্মীকে ৮০,০০০ টাকা দিয়ে সে কেসটি ফিরিয়ে দিতে বলে। লক্ষ্মী রাধার ছলনায় এসে টাকাটা ফেরত দিয়ে দেয় আর তাকে বলে, রাধা একজন মেয়ে হয়ে কি করে একটা অন্য মেয়ের ক্ষতি করতে পারে। এরপর জ্যোতি এত আঘাত পাওয়ার পরে চিন্নার গোপন অঙ্গ কেটে দেয়। এর ফলে চিন্না সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্য জেনে গিয়েছিল। এরপর সে চিন্তা করে সে কিভাবে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে এই মুখটা তার মেয়েকে দেখাবে। এই লজ্জা থেকে এসে বাঁচতে তার হাতে শিরা কেটে সে সেখানেই মারা যায়। এর পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা সেখানে খুব কান্না করতে থাকে। ফাইনালি শুনানিতে জর্জ তার রায় জানিয়ে দেয়, 10 বছরের জেল দিয়ে দেয় এবং লক্ষ্মীকে ক্ষতিপূরণের জন্য 2 লাখ টাকা দিতে বলে। আরও বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো মেয়েদের মধ্যে ভাগ করে দিতে। জর্জের এই রায় শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায়। মুভির শেষে দেখা যায় লক্ষ্মীকে সাংবাদিকরা বলছে, তুমি তো আমাদের সবার আইডল হয়ে গেছো, এবং সে কথা শুনে লক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এবং এখানে মুভি শেষ হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তব তক কে লিয়ে বাই বাই।